নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়া সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিও দিতে বেশ কিছুদিন দেরি হয়ে গেল। এর পেছনে কারণ হচ্ছে যখন নববর্ষ যেদিনকে ছিল বা পয়লা বৈশাখ, সেদিনকে ভাবলাম যে আপনারা সবাই ব্যস্ত থাকবেন, ঠিক আছে কয়েকদিন বাদে দিচ্ছি। করতে করতে তারপর থেকে এই যে কালবৈশাখীর তাণ্ডব বিভিন্ন জায়গায় হচ্ছে, সেটা আমার এখানেও হয়েছে। গতকাল ভাবলাম যে ভিডিও করব, 4টের সময়, বিকেল 4টের সময় কারেন্ট গেল, আর কারেন্টটা আসলো রাত্রি প্রায় 11:15 সময়। তো এই সব কারণে ভিডিওটা দিতেও দেরি হয়ে গেল। বা আরেকটাও ব্যাপার হচ্ছে যে ঘটনাও তো চাই, ঘটনারও ঘন ঘটা যাকে বলা হয়, সেই ব্যাপারটাও চলছে। তো যাই হোক, আজকে একটা ঘটনা আমি পেয়েছি, সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আপনাদের কেমন লাগে। আর আগের ঘটনা আপনাদের খুব ভালো লেগেছে, যেটা আমি লাস্ট পোস্ট করেছিলাম। অনেকে অনেক কমেন্ট করেছেন, দেখলাম। আমি দেখছি, হয়তো আমি কমেন্ট করতে সময় পাইনি, কিন্তু আমি আপনাদের কমেন্ট সবসময় লক্ষ্য করি। তো ভালো লাগলো যে আপনাদের ভালো লেগেছে। চলুন তাহলে আজকের ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি কে আমাকে শেয়ার করেছেন সেটা আপনাদের শেষে একদম জানিয়ে দিচ্ছি। সেটা নিয়ে, সেটার থেকেও মেন যেটা দরকার আমাদের ঘটনাটা শোনা। তো ঘটনাটি শুরু করছি। যে ভদ্রলোক আমাকে ঘটনাটি পাঠিয়েছেন, তার এখন ধরুন ওই 70-75 বছর মতো বয়স। তো উনি ওনার ছোটবেলাকার একটি অদ্ভুত ধরনের একটা ঘটনা তুলে ধরেছেন। তা ওনারা বর্ধমান লাইনের মেমারি বলে একটা জায়গা আছে, সেই মেমারিতে ওনার বাবা মানে ওখানে কোনো একটা কাজ করতেন, যে কাজটা উনি আমায় বলেননি, বলেছেন কার্যসূত্রে ওনার বাবা ওই বর্ধমান মেমারি ওই সব জায়গায় কোথাও একটা কিছু করতেন। তো ওনারা ওই মেমারিতে থাকতে যান। তো তারা কিন্তু এমনি কলকাতার মানুষ, তারা মেমারিতে গিয়ে থাকা শুরু করেন। আর ওনারা হচ্ছেন এক ভাই আর এক বোন, মানে উনি বড় আর বোন হচ্ছে ছোট, আর মা। এই চারজনের ওনাদের পরিবার বা সংসার। এবারে কলকাতার ঠাকুমা, পিসি এদের সব ছেড়ে, কাকা এদের সব ছেড়ে গেছে বলে খুব মন টন খারাপ শুরুর দিকে। তো যাই হোক, এইভাবে চলতে চলতে তো ওনাদেরকে একটা স্কুলে ভর্তি করে দেওয়া হয়। তো ভর্তি করে দেওয়া হয়, এই যে ভদ্রলোক আমায় ঘটনাটি বলছেন, উনি বলেন আমাকে ভর্তি করা হয় তখন আমার 5 বছর, ক্লাস 5-এ আমি ভর্তি হই। আর আমার বোন একদম ছোট্ট, সে ওই 1 বা ইনফ্যান্ট, ওনার ঠিক মনেও পড়ছে না, ওই ইয়েতে ভর্তি হয়। এবার মেয়েদের স্কুল আর ছেলেদের স্কুল ওই আলাদা আলাদা ছিল, সেইখানে ভর্তি করা হয়। মেয়েদের একটা স্কুলে বোনকে ভর্তি করা হয়েছে, ছেলেদের স্কুলে ওনাকে ভর্তি করা হয়েছে। তো ভালো। বলছে যে স্কুলে যাওয়ার পর প্রথম দিকে আমার একদম মন বসতো না, একদম মন বসতো না স্কুলে। যে আমার খালি মনে হতো যে আমার সেই কলকাতা স্কুলের বন্ধু বান্ধব এদের কথা মনে পড়তো। তারপরে উনি যেটা বলেছেন যে একটা শহুরে আনা ব্যাপার থাকে, তো ফলে ওইখানে গিয়ে ওই বিদ্যালয়ের ওই সব ছাত্রদের মাঝে নিজেকে কিরম অড লাগতো। এবং ছাত্ররাও যেন সেরকম ওই বয়সটা নয় যে এই সব কিছু ব্যাপার বুঝবে তারা, কিন্তু তবুও যেন একটা ডিস্টেন্স মেনটেনের মতো ব্যাপারটা হয়ে যাচ্ছিল। তো যাই হোক, ওনাকে মানে একদম সাধারণ করবার জন্য বা স্বাভাবিক করে তোলার জন্য শিক্ষকরা অনেক চেষ্টা চরিত্র করতেন, কারণ ওনার বাবা গিয়ে সবটুকু ওই স্যারেদের বলে এসেছিল। তো প্রত্যেকটা ক্লাসেই হ্যাঁ ওনাকে তুলে তুলেই যে তোমরা অন্য বন্ধু বান্ধবদের যে এ তো নতুন এসছে, ওর সাথে খুব ভালো করে তোমরা মেশো। হ্যাঁ, আমাদের স্কুলে কত বড় মাঠটা রয়েছে, সেখানে আমাদের স্পোর্টস হয়, কি কি খেলাধুলা হয়, তোমরা গল্প করো, এরকমভাবে খুব আর কি ওনাকে স্বাভাবিক করে তোলার চেষ্টা কিন্তু শিক্ষক মহাশয়রা করতেন।
তো এইভাবেই দিনগুলো কাটতে থাকে। তা এবারে ওই ক্লাস 5 থেকে 5-এ পড়াশোনা সবে শুরু হয়েছে, তখন তো উনি গিয়ে ভর্তি হয়েছেন। এবার যখন ওই হাফ ইয়ারলি পরীক্ষার সময় এগিয়ে আসে, মানে মাঝামাঝি একটা টাইম, তো ওই সময় একটি ছেলে ছিল গোপাল বলে। ওই গোপাল কিন্তু খুব একটা নিডি, মানে চাষি পরিবারের ছেলে ছিল। তো ওই গোপাল না ওকে খুব ভালোবাসতো, এই ভদ্রলোককে খুব ভালোবাসতো। তো এবারে পাশাপাশি পাশে এসে এসে বসতো, আর যত বসতো তত ইনি যেন ভেতর ভেতর কিরকম গুটিয়ে যেতেন, কারণ গোপাল খুব একটা ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পোশাক পরে আসতো না। হ্যাঁ, জামার হয়তো কিছুটা জায়গা ছিঁড়ে ছেঁড়া, কিছুটা জায়গা হয়তো কালো মতো দেখতে, এরকম মানে ব্যাপারটা ছিল। আর উনি ভেতরে ভেতরে কীরকম যেন একটা হয়ে যেতেন, যে তখন উনি চিন্তা করতেন যে কলকাতা স্কুলে যেতাম, হ্যাঁ ভালো স্কুলে পড়তাম, সেখানে কত সুন্দর জামা কাপড় পরে সব ছেলেরা আসতো, কিন্তু এইখানে এরকম। যাই হোক, এবার কি ওনাকে পারতপক্ষে বললাম যে একটা ডিস্টেন্স মেনটেন করার মতো ওই ছাত্রের দলও ওনাকে মানে এড়িয়ে এড়িয়ে চলতো, কারণ উনি অনেকটা বেশি কিন্তু জানতেন। এত ভালো স্কুলে পড়াশোনা করেছেন, একই ক্লাসে, মানে 5-এ ভর্তি হয়েছেন ঠিকই কথা, কিন্তু 5-এর বাচ্চারা ওই স্কুলের বাচ্চারা যতটা জানে, এনার জানার কিন্তু পরিধিটা তার থেকে একটু হলেও বেশি ছিল। ফলে স্যার ম্যাডামদেরও খুব চোখের মণি হয়ে গেছিল এই ভদ্রলোক। তো যাই হোক, আর এই গোপাল তত কিন্তু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত, কিন্তু উনি অতটা কিন্তু গোপালকে পাত্তা করতেন না। এবারে একটা কথায় একটা মানে একটা প্রবাদ আছে না, যে দীর্ঘদিন যদি কেউ চেষ্টা চালিয়ে যায়, হ্যাঁ, তখন কিন্তু সে সাকসেস পাবেই। হ্যাঁ, তা গোপালের ব্যাপারটাও এক্ষেত্রে তাই, সমানে এরকম চেষ্টা চালাতো ওর সাথে মেশার জন্য, কারণ গোপালকেও কিন্তু আবার পুরো স্কুলের ছেলেপুলেরা যেহেতু খুব গরিব, খুব অভাবী, হ্যাঁ, তাকেও কিন্তু একটু সাইড কেটে চলতো আর কি, এরকম ব্যাপারটা। তো ও এখন গোপালও সেটা লক্ষ্য করেছিল যে একেও এরকম করে, এর সাথেও সবাই কথা বলতে খুব একটা পছন্দ করে না বা এড়িয়ে এড়িয়ে চলে, আমারও অবস্থা তাই, তাহলে আমাদের দুজনের বন্ধুত্ব হোক। তো এইভাবে চলতে করতে 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 মানে মেশার চেষ্টা করতে করতে একটা দিন কিন্তু এই ভদ্রলোকও কিন্তু গোপালকে সত্যিকারেরই ভালোবেসে ফেলেন, এবং গোপাল মানে প্রাণের বন্ধু, বা উনি যেটা বলেছেন যে আমার বন্ধু কম, গোপাল আমার ভাইয়ে পরিণত হয়। এবং গোপাল প্রায় প্রায় আমার বাড়িতে চলে যেত, আমার মা তাকে মানে পুরো সন্তান স্নেহে তাকে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু করতেন, হ্যাঁ, এতটা ভালোবাসতেন। আর এই ভদ্রলোক যিনি আমায় ঘটনা বলছেন, ইনিও কিন্তু গোপালকে যার পণ্যায় ভালোবাসতেন, যার পণ্যায়। হ্যাঁ, গোপালের কোন বই নেই, বাবাকে এসে বলা যে বাবা জানো তো গোপালের একটা খাতার দরকার, কি একটা পেন্সিলের দরকার, এরকম মানে যা যা মানে যত রকমভাবে গোপালকে সাহায্য করার উনি কিন্তু করতেন। এবং যখন প্রচণ্ড ভালোবেসে ফেলেছিলেন, উনি যেটা বলেন যে আমার ভেতরে না তখন একটা অপরাধ বোধ কাজ করতো, ওইটুকু শিশু আমি তখন ভাবতাম যে ওর জামাটা নোংরা, ওর পোশাকটা ওরকম, এটা দেখেই কি আমি ওকে ঘেন্না করতাম? কিন্তু ও তো ভীষণ ভালো ছেলে, হ্যাঁ, একটা খুব ভালো পরোপকারী ছেলে। আর ওই গোপাল কিন্তু বেশ পড়াশোনাতেও কিন্তু ওই রকম একটা অভাবী সংসারের মধ্যে থেকেও পড়াশোনাতেও কিন্তু গোপাল খুব কিন্তু ভালো ছিল। এবং এমন এমন জায়গায় যেখানে হয়তো উনিও হয়তো কিছু বুঝতে পারেননি, স্যারেরা বলেছেন উনি সেটা মানে ওভারলুক করে গেছেন, বুঝতে পারেননি, শুনতে পারেননি, তখন কিন্তু গোপালও কিন্তু সাহায্য করতো। গোপাল যতটা পারত এই বন্ধুকে কিন্তু প্রাণ দিয়ে ভালোবাসতো। তো যাই হোক, এভাবে দিন তো দিনের মতো এগোতে থাকে। এরাও কিন্তু
5 থেকে পাশ করে 6-এ ওঠে, এইভাবে কিন্তু আস্তে আস্তে এরাও কিন্তু বড় হতে থাকে। হ্যাঁ, 6 পাশ করে 7-এ ওঠে। এইবার গোপাল আর এর আস্তে আস্তে যখন ক্লাস 8-এ ওঠে তখন এদের মধ্যে বন্ধুত্বটা, বন্ডিংটা চরম পর্যায়ে পৌঁছে গেছে। তখন বন্ধুর কি ভ্যালু বা গুরুত্ব এটা কিন্তু উভয়ই তখন বোঝে। এবং তখন কিন্তু আস্তে আস্তে গোপালের সাথে আলোচনাগুলো এই পর্যায়ে যে বড় হয়ে গোপাল তুই কি হতে চাস, ও বলে তুই কি হতে চাস, এইভাবে যেভাবে আমরা যখন দেখুন না, যখন আমরা আস্তে আস্তে বড় হয়ে উঠি আমাদের চিন্তা ভাবনাগুলো আস্তে আস্তে কি বলবো খুব কংক্রিটের মতো হতে থাকে। এবং আমরা যখন চিন্তা ভাবনাগুলো করি মানে আস্তে আস্তে একটা জায়গায় পৌঁছাবার মতো, যে আমরা আমাদের তো ছোটবেলা থেকে এই তুই কি করবি, আমরা টাইমে টাইমে সেই মত বদলাই, বদলাতাম। নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যে এই বলছি আমি টিচার হব, পর মুহূর্তেই বলছি না 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 আমি প্লেন চালাবো বা আমি ট্রেন চালাবো, এই রকম ব্যাপারগুলো ওদের মধ্যেও তখন ওই রকম আলোচনা হতো। যাই হোক, ক্লাস 8-এর যখন অ্যানুয়াল পরীক্ষা চলছে তখন কিন্তু একদিন অ্যানুয়াল পরীক্ষা স্টার্ট হবে পরের দিন থেকে। সবাই মানে খুব পড়াশোনা করছে খুব। আর এই যে ভদ্রলোকের কথা বলছি ইনি কিন্তু ওই স্কুলে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড মানে একটা র্যাঙ্ক করতেন, এবং ওনার পরেই কিন্তু গোপালের নাম থাকতো। ফলে যাই হোক, স্যাররা খুব গোপালকেও খুব ভালোবাসতো, ওনাকেও ভালোবাসতো। তো স্বাভাবিকভাবে খুব পড়াশোনা এরা দুজনে করছে, মানে সিনসিয়ারভাবে করছে। তো কদিন ধরে গোপাল বলছে কি জানিস তো আমার শরীরটা না খুব একটা ভালো লাগছে না। তখন বলছে কেন, তোর কি হচ্ছে তুই বল, তাহলে আমি বাবাকে বলবো যে বাবা তোদের বাড়িতে ডাক্তার বাবুকে পাঠাবেন বা তোকে নিয়ে আমি আর তুই বাবার সাথে ডাক্তার দেখাতে যাবো, কি হচ্ছে বল। বলে না রে ভাই ব্যস্ত হোস না, আমার শরীরটার মধ্যে না ভালো লাগছে না। হ্যাঁ, তারপরে অ্যানুয়াল পরীক্ষার আবার কিছু মানে যখন অ্যানুয়াল পরীক্ষাটা একদম এগিয়ে এসছে তখন ওর একদিন স্কুলে যাচ্ছে না কিছুদিন ধরে, তখন আবার খোঁজ নিতে গেছে। তোর মা বলছে যে গোপালের জ্বর এসছে। তো গিয়ে দেখলো যে গোপালের প্রচণ্ড জ্বর, চোখ দুটো ডকডক করছে লাল, হ্যাঁ তাকাতে পারছে না। তখন ওর বাবা মাকে ও বলে, এই ভদ্রলোক বলেন যে আমি কি তাহলে বাবাকে বলবো যে ডাক্তারের কথা এই সমস্ত বলবো। বললো না আমরা তো একজনকে দেখাচ্ছি, হ্যাঁ আর কটা দিন দেখে নিই তারপরে নয় তোমাকে বলবো বাবা। কারণ উনি যে খুব মানে হেল্প করতেন সেটা কিন্তু গোপালের বাবা মাও জানতো, এবং ওনারা খুব স্নেহ করতেন। তো এই রকমভাবে অ্যানুয়াল পরীক্ষা যেদিনকে শুরু হবে প্রথম দিন, উনি অ্যানুয়াল পরীক্ষা দিতে কিন্তু স্কুলে যান। এবং একটা সময় তো ঢং 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 করে ঘন্টা পড়ে যায়, উনি লক্ষ্য করেন গোপাল কিন্তু পরীক্ষা দিতে আসে না। তো এটাতে কিন্তু উনি প্রচণ্ডভাবে ভেঙে পড়েন, কারণ শিশু মন তো। আর গোপালকে তো বললাম নিজের বন্ধু কম ভাই বলে বেশি ভাবতেন উনি। উনি তো যাই হোক কোনো রকমে ওদিন পরীক্ষা দিয়ে তো হাউমাউ করে কাঁদতে কাঁদতে তো বাড়িতে ফেরেন, এবং মা তো সামলাতে পারছেন না কি হয়েছে কি হয়েছে, পরীক্ষা খারাপ হয়েছে কি হয়েছে। তারপরে জানতে পারেন যে গোপাল পরীক্ষা দিতে আসেনি। তো যাই হোক পরীক্ষা দিতে আসে না। এবার ইনিও যে গোপালদের বাড়িতে যাবেন, তখন ক্লাস 8, হ্যাঁ উঁচু ক্লাস হচ্ছে আস্তে আস্তে। আর সিনসিয়ার যারা বাচ্চারা তারা তো চেষ্টা করে ম্যাক্সিমামটা পড়াশোনা ওই সময়টা আরেকবার করে রিভাইজ দিয়ে নেওয়ার ব্যাপারটা থাকে। ফলে গোপালের বাড়িতে আর উনি কটা দিন যেতে পারেননি, এবং পরীক্ষা চলতে থাকে। তো ওইরকম 2-3 দিন পরীক্ষা হয়ে যাওয়ার পর একদিন উনি পরীক্ষা দিচ্ছেন, ওদিনকে অঙ্ক পরীক্ষা। তো অঙ্ক পরীক্ষা দিচ্ছেন, এবার স্কুলে সেই কড়া গার্ড, হ্যাঁ গার্ড দিচ্ছে টিচাররা, একটা বেঞ্চিতে 2জন করে ছাত্র বসেছে। তো উনি পরীক্ষা দিতে দিতে একটা জায়গায় উনি আটকে গেছেন। কিছু একটা জিনিস ওনার মনে পড়ছে না। তো এরম মনে পড়ছে না, মাথা নিচু করে ইয়ে করছিস, এত কমন অঙ্কটা আমি পারছি না, এটা একদম মানে সহজ অঙ্ক আমি পারছি না, এই করছে। আর খুব নিজের ওপর নিজের রাগ হচ্ছে যে মা আমি এই অঙ্কটা করতে পারছি না, এই সূত্রটা আমার মনে পড়ছে না, এরকম হচ্ছে। করতে করতেই উনি ফট করে দেখছেন ওনার পাশে গোপাল বসে, এবার ফিক ফিক করে হাসছে।
তখন উনি অবাক হয়ে যেই তাকিয়েছেন, তখন গোপাল বলছে, আরে এটা পাচ্ছিস না, এটা তো এইটা হবে। তো ফট করে ওনার মনে পড়ে গেছে, আরে তাই তো, এটা তো এটাই হবে। আর তখন মানে ফাইনাল বেল পড়ার একটু সময় মাত্র দেরি। ওনার তখন ভাবার অবকাশ নেই যে এই জায়গায় গোপাল কি করে এলো। দুটো ছাত্র পরীক্ষা দিচ্ছে, মধ্যেখানে গোপাল এসে বসে ওরকমভাবে গালে হাত দিয়ে পিকপিক করে হাসতে হাসতে এই যে সূত্রটা বলল, এটা এই মুহূর্তে মানে পরীক্ষা চলাকালীন গোপাল ওখানে এসে ঢুকলো কি করে, কারণ তখন ফাইনাল বেলটা পড়ে যাবে। ফলে উনি ঝপাঝপ করে ওটা লিখে নিয়ে বাস খাতা তুলে নিয়ে গেছে টিচাররা। এবার ভাবছি যে এবার ঘুরে নিয়ে গোপালের সাথে কথা বলতে গিয়ে দেখে জায়গাটা পুরো ফাঁকা, গোপাল কিন্তু নেই। এবার ওই দিনকে ছিল কিন্তু ওনাদের শেষ পরীক্ষা বা লাস্ট পরীক্ষা। আর ওনার যেহেতু স্কুলের কাছাকাছি বাড়ি, ও আর গোপাল মিলে, ওই ভদ্রলোক আর গোপাল মিলেই তো দুজনে মিলে একসাথে বাড়ি চলে যেত। ফলে মা বাবা কাউকে আনতে আসার দরকার ছিল না। ওদিনকে উনি পরীক্ষা দিয়ে বেরিয়ে দেখেন উস্কো খুস্কো চুল, কোনোভাবে মাকে দেখে মনেই হচ্ছে কোনোভাবে পাগলের মতো দৌড়ে চলে এসছে। তো মা এসে দাঁড়িয়ে আছে। তো এই ভদ্রলোক বেরিয়ে বলছেন যে, তুমি কেন এসছো মা? আমি তো চলে যাচ্ছি, আমি চলে যেতে পারতাম, তুমি কেন এলে? এইভাবে তুমি চলে এসছো, দেখো তো কিরমভাবে তুমি চলে এসছো। একটা ক্লাস 8-এ পড়ে, একটা মাকে ওইভাবে আসতে দেখে একটা ওনারও হয়তো বাজে লেগেছে বা কিছু, যে এরকমভাবে একদম বাড়িতে যেভাবে থাকো এইভাবে ছুটে এসছো মা, কেন এইভাবে ছুটে আসলে কেন? আর মা হাতটা ধরে নিয়ে বলছে, ও কিছু নয় বাবা, চল চল বাড়ি চল, হ্যাঁ তোর কথা খুব মনে হচ্ছিল তাই তোর কাছে চলে এলাম ছুটতে ছুটতে। বলছে যে বাড়ি আসবো, বাড়ি যাব? বলছে হ্যাঁ বাড়ি যাবি, কোথায় যাবি? তখন বলছে যে আচ্ছা চলো তাহলে। এবার যখন বাড়ি যাচ্ছে, ওনারা বাড়ির মানে প্রায় বাড়ির কাছাকাছি এসছে। এবার ওনার বাড়ি থেকে গোপালের বাড়ি কিন্তু খুব একটা দূর ছিল না, হ্যাঁ। আর ওনার বাড়িটাকে ছাড়িয়ে কিন্তু গোপালের বাড়ি ছিল। তো সবে বলতে যাবে বাড়ির, একদমই বললাম তো স্কুলের কাছাকাছি বাড়ি, সবে উনি মাকে বলতে যাবে যে মা জানো তো আজকে না গোপাল, এই গোপাল অবধি যেই বলেছেন, সাথে সাথে দেখছে দূর থেকে একটা মানে শবযাত্রা আসছে। হ্যাঁ, বল হরি হরি বল করতে করতে একটা শবযাত্রা আসছে। তো অনেকটা দূর থেকে ওই শবযাত্রাটা আসছে। এবার ততক্ষণে কিন্তু ওনারা ওনাদের বাড়ি অবধি পৌঁছে গেছেন। এবার মা কিন্তু পরে শুনবো করে নিয়ে দুমদাম করে ওকে নিয়ে বাড়িতে ঢুকে যায়। এবার ও বলে, ও মা দেখো না একটা ডেড বডি আসছে। বলে আসুক গে, যা, তোর দেখতে হবে না। তো যাই হোক, ওনার অবাক লাগে একটু মার বিহেভিয়ার দেখে। তো বাড়িতে তো মা ইয়ে করে নেন, ঢুকিয়ে নেন। তো শবযাত্রাটা যে ওনাদের বাড়ির সামনে দিয়েই বেরিয়ে যায়, এবং সেই ধ্বনিটা কিন্তু উনি বাড়ির ভেতর থেকেও পান। তো যাই হোক, এইবার তো মা ফ্রেশ ট্রেশ ওনাকে করিয়ে খাবার টাবার দেন। তখন কিন্তু উনি ওই বলেন যে জানো তো মা, সময়টা বলেন, এই সময় গোপাল দেখিয়ে আমার পরীক্ষা হলে ওইখানে, গোপাল ওখানে গেল কি করে? আর তারপরেই যখন আমি মুখটা ঘুরিয়ে ওর সাথে কথা বলতে গেলাম, ব্যাটা যে কোথায় পালিয়ে গেছে আর আমি দেখতে পেলাম না। তো মা তো ততক্ষণে তো ওনাকে খাওয়ার দিয়ে দিয়েছেন, এবং ওনার খাওয়ারও খাওয়া হয়ে গেছে। তো খাবার খাওয়ার পর ওনার মা কিন্তু ডুকরিয়ে কেঁদে ফেলেন, কারণ ওনার মাও কিন্তু গোপালকে অসম্ভব ভালোবাসতো, এবং গোপালের প্রায় প্রায় টিফিন নিয়ে যেতে পারতো না। হ্যাঁ, তার যত কিছু কষ্ট দুঃখ ছিল এই বাড়ির লোকগুলো কিন্তু মেটাতো। তখন ওই কখন ওর মা কেঁদে ফেলে যখন এই ভদ্রলোক বলেন যে মা, আজকে তো লাস্ট পরীক্ষা হয়ে গেছে, আর তো কোনো অসুবিধা নেই, এইবারে গিয়ে আমি গোপালের সাথে অনেকক্ষণ গল্প করতে পারবো, তুমি কি বলো? আর মা আমার আর তর্স হয়েছে না গো, ও যে শরীর খারাপ নিয়েও কি করে স্কুলে আসলো আমি তো ভেবে পাচ্ছি না। হয়তো স্যারেদের কিছু বলতে এসেছিল যে শরীরটা খারাপ, পরীক্ষা দিতে পারছি না। আর আমাকে যে কত বড় উপকার করে গেল। তখন কিন্তু মা পুরো
ছেলেকে জড়িয়ে কেঁদে ফেলে এবং বলে যে গোপাল আর নেই রে, গোপাল আজকে ঠিক ওই সময়, যে সময়ের কথা ছেলে বলে একটা আন্দাজ করে, তখনকার দিনে আর হাতে ঘড়ি পকেটে মোবাইল এইভাবে তো কেউ স্কুলে যেত না, আন্দাজ করে বলে, বলে হ্যাঁ ওই সময় কিন্তু গোপাল কিন্তু মারা গেছে। হ্যাঁ, তখন এবারে গোপাল মারা গেছে, তো এবারে তখনকার দিনে বাড়িতে মারা গেছে, বহুকাল আগের ঘটনা বলছি, বাড়িতে মারা গেছে, এখন যেমন 4 ঘন্টা না হলে বডি ছাড়ে না, তখনকার ব্যাপার আমি জানি না, হয়তো খুব তাড়াতাড়ি নিয়ে চলে যাচ্ছে শ্মশানের দিকে, আমি সেসব বলতে পারবো না। তো যাই হোক, উনি যেটা বলেছেন যে তখন তো মা তো জড়িয়ে ধরে খুব কাঁদে। এই ঘটনার পর কিন্তু এই ভদ্রলোক পুরোপুরি সেই কি বলবো ট্রমার মধ্যে চলে যান। হ্যাঁ, এবং উনি বলেন যে এখন যেমন হয়েছে, কথায় কথায় মানুষ বলে যে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, হ্যাঁ অমুকে ডিপ্রেশনে চলে গেছে। বুঝতেই পারছেন, আমায় বলেছেন উনি যে তো আমাদের সময় কিন্তু মন খারাপ, হ্যাঁ, আর আমরা কথায় কথায় এই ওয়ার্ডটা ইউজ করতাম না, হয়তো ব্যাপারটা একই, এই ওয়ার্ডটা আমরা ইউজ করতাম না, কিন্তু সে যে আমি কি অবস্থা আমার মনের, হ্যাঁ সেটা সামাল দিতে এখন হলে সবাই দৌড়াতো সাইকিয়াট্রিস্টের কাছে, মনোবিদের কাছে, কিন্তু আমাদের সময় এই ব্যাপারগুলো এত জলভাত ছিল না, এত ইজি ছিল না। ফলে আমার এই মনটাকে, এই ভেঙে চুরে যাওয়া মনটাকে সামলাতে আমার বাবা মার যে কি অপরিসীম পরিশ্রম করতে হয়েছে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি তার পরের বছর আমি কিন্তু পড়াশোনা করতে পারিনি, আমার 1-2 বছর কিন্তু পড়াশোনা অফ রাখতে হয়েছিল, কারণ আমার মানসিক অবস্থা গোপালকে ছাড়া এই রকম জায়গায় পৌঁছে গিয়েছিল। তো যাই হোক, এরপরে ভদ্রলোক তো আস্তে আস্তে নিজে যতটুকু যা পড়াশোনা করার করেছেন, নিজে প্রতিষ্ঠিত হয়েছেন। হ্যাঁ, ওনার একটি মাত্র মেয়ে, হ্যাঁ উনি বিয়ে দিয়েছেন, এবং বিয়ে দিয়েছেন সেই মেয়েটি কিন্তু থাকে বিদেশে। মেয়ের বিয়ে দিয়েছেন, তো মেয়ে জামাই দুজনেই ফরেনে থাকেন, বিদেশে থাকেন। এবারে এই প্রবাসে অনেক তো সুন্দর সুন্দর জায়গা আছে, সেই সব জায়গায় এনারা এই স্বামী স্ত্রী মিলে, মেয়েও ওখানে চাকরি করে, জামাইও চাকরি করে, ওইখানেই বিয়ে হয়েছে। তো উনি যেটা বলছেন যে এতক্ষণ আপনাকে যে ঘটনাটা বললাম, এটা খুব গড়াপেটা দুই বন্ধুর একটা ভালোবাসার গল্পই বলুন বা ঘটনাই বলুন এইটা। তো আমার জীবনে এটা, উনি বলছেন আমার জীবনে এটা তো ঘটনা, কিন্তু আপনার কাছে বা আপনার দর্শকদের কাছে এটা তো গল্পই, দুই বন্ধুর একটা বন্ধু বিয়োগের একটা ঘটনা। কিন্তু মজাটা দেখুন, মানে ঘটনাটার কেন যে ঘটনাটা বলতে চেয়েছি আপনাকে, ঘটনার শেষটা বললে আপনি বুঝতে পারবেন। তো উনি তখন বলেন যে আমার মেয়ে জামাই দুজনেই যেহেতু সার্ভিস করেন, আর তখনও ওনাদের কোনো সন্তানাদি হয়নি, মানে অল্প দিন বিয়ে হয়েছে, এবং অল্প দিন বিয়ে হওয়ার জন্য উনি যেটা বলেছেন, বলে আমরা তো হানিমুন কাকে বলে জানি না, আমরা বিয়ের পর কোথাও বেড়াতে গেলে আমাদের সাথে পাঁজা পাঁজা লোক গেছে, কিন্তু এখন তো এই জেনারেশনটা শুধু হনিমুন বলে নয়, এরা বিভিন্ন সময় এরা ঘুরবে ফিরবে বেড়াবে, যতক্ষণ না তাদের কোনো ইস্যু হচ্ছে, কোনো দায় দায়িত্ব নেই, আরামসে আছে, নিজেরা ঘুরছে ফিরছে, এরকম ঘুরতে ঘুরতে কোনো একটা পার্বত্য অঞ্চলে ওনারা পৌঁছে যান, যেখানে খুব স্নো পড়ে রয়েছে, এরকম জায়গায় পৌঁছে যান। এবার ওনার জামাইয়ের কিন্তু ভীষণভাবে ফটোগ্রাফির নেশা, হ্যাঁ খুব ভালো, উনি একজন ফটোগ্রাফার, ফটোগ্রাফি করতে ভালোবাসেন। তো উনি ওরকম মেয়েকে বিভিন্ন জায়গায়, ভদ্রলোকের মেয়েকে দাঁড়াতে বলছেন, মানে ওনার স্ত্রীকে দাঁড়াতে বলছেন, এবার উনি ফটোগ্রাফি করছেন, কখনো দুজনে একসাথে, উনি বলছেন যেটা টাইমার দিয়ে ফটো তুলছেন সেইভাবে হচ্ছে, কখনো সিঙ্গেল সিঙ্গেলভাবে তোলা হচ্ছে, এরকমভাবে
হচ্ছে। আর ওই ওনার মেয়ে উনি গিয়ে গিয়ে ওরকম দাঁড়াচ্ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছেন। তো একটা খুব প্রচণ্ড খাঁড়াই, মানে এতটা খাঁড়াই সে জায়গাটা, সেখান থেকে নিচটা কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, এত গহীন জঙ্গল, তার যে নিচটা বা তলদেশটা পাহাড়ের কোথায় সেটা কিন্তু দেখা যাচ্ছে না। আর ওখানে একটা পাহাড় মানে পাথর, উনি যেভাবে বলেছেন, ধরুন পাথরটা এই যে এইদিকে যে খাতটা, এইদিকে এত সুন্দর একটা গোল মতো পাথর খাদের ওপর যেন মানে ঝুলে রয়েছে। তো ওই জায়গাটাতে ওই ভদ্রলোক মানে ওই মেয়েটির হাজবেন্ড যিনি, উনি ওনার স্ত্রীকে বলেন, তুমি ওইখানটা গিয়ে গোল পাথরটার উপর দাঁড়াও। তো মেয়েটি কিন্তু প্রথমে নাকি যেতে একদম রাজি হয়নি, বলে না না ওখানে ভীষণ রিস্ক। কিন্তু ওই ভদ্রলোক বলেন, এই ভদ্রলোক হচ্ছেন ফটোগ্রাফার, শুধু মানে ফটো তুলতে ভালো, ফটোগ্রাফি ভালোবাসেন তা নয়, উনি বিভিন্ন জায়গায় কিন্তু এই ফটোগ্রাফগুলো ওনার প্রেজেন্ট করেন এবং খুব সেখান থেকে ওনার নাম যশ এইগুলো কিন্তু হয়েছে, মানে প্রফেশনালও বলতে পারেন, কিন্তু উনি চাকরি করেন, অন্য কিছুতে চাকরি করেন। তো ওই মেয়েটিকে জোর জবরদস্তি ওই হাজবেন্ড ওইখানে পাঠায়, ওই ইয়েটার ওপর, ওই পাথরটার ওপর, বলছে যে যাও না, অনেক রিকোয়েস্ট করে, বলে দেখো এখানে একটা দারুণ কিন্তু একটা আমি ফটো পেতাম, হ্যাঁ এই ফটোটা আমি একটা ভালো জায়গায় পাঠাতে পারতাম, প্লিজ তুমি এইটুকু কোঅপারেট করো আমাকে, তুমি ওইখানটা গিয়ে একটুখানি দাঁড়াও। এবারে মেয়েটি উপায়ন্তর না দেখে, এত করে হাজবেন্ড বলছে, ওই পাথরের ওপর গিয়ে তো দাঁড়িয়েছে। এবার ফটো তোলা হয়েছে, ফটো তোলার পর এবার মেয়েটি যখন বলছে যে এবার তুমি আস্তে আস্তে চলে এসো, এইবার মেয়েটি যখন চলে আসছে তখন কিন্তু ওনার পাটা কোনোভাবে ডিসব্যালেন্স হয়ে যায় এবং উনি কিন্তু স্লিপ করে যান, কারণ ওই পাথরটার ওপরও কিন্তু প্রচুর স্নো পড়েছিল, কোনোভাবে ডিসব্যালেন্স হয়ে যায় এবং ওনার হাজবেন্ড ওপর থেকে জাস্ট দেখেন যে ওনার স্ত্রী কিন্তু ওই ওপর থেকে নিচে পড়ছেন। নিচে নামতে নামতে এবার কি উনি যে কাউকে চিৎকার করে ডাকবেন ওই মুহূর্তে, উনি কথা হারিয়ে ফেলেছেন ওইভাবে স্ত্রীকে পড়তে দেখে। এবার উনি দেখছেন যে উনি মানে ভদ্রমহিলা ওই পাথরের ওপর থেকে পড়ে এইভাবে তো নিচে খাদের দিকে নামছেন। হঠাৎ করে উনি দেখছেন যে ওইখানে ওই পাথরটার তলাতে একটা বিশাল বড় গাছ কিন্তু ওই পাহাড় থেকেই বেরিয়ে গাছটা ঝুলছে ওই খাদের ওপরে। উনি দেখছেন যে ওই গাছটার পাশ দিয়ে কিন্তু ওনার স্ত্রীর দেহটা আস্তে আস্তে করে করে নিচে নামছে। হঠাৎ করে উনি দেখেন যে ওই গাছটার উপরে ওনার স্ত্রীর দেহটা আটকে রয়েছে এবং প্রচণ্ড, মানে উনি ওনার স্ত্রীর কোনো জ্ঞান নেই, কিন্তু ওই দেহটা কিন্তু ওইখানে আটকে রয়েছে। এটা দেখে উনি তো হতবাক হয়ে যান, হতবাক যে গাছটা ধরুন এরমভাবে বার করা রয়েছে, গাছটার পাশ দিয়ে দেহটা নেবে গেল, পর মুহূর্তেই উনি তাকিয়ে দেখছেন গাছটার উপরে বডিটা আটকে রয়েছে বা দেহটা এসে আটকে রয়েছে এবং ওনার স্ত্রী টোটালি ওনার জ্ঞান নেই। তখন তো উনি চিৎকার চেঁচামেচি প্রচুর করে, ওখানে প্রচুর যারা ট্যুরিস্টরা বেড়াতে গেছিলো তারাও সব দৌড়িয়ে আসে, কি করা যায় না করা যায়। যাই হোক, কোনোভাবে ওখানে মানে যে সাহায্য পাওয়া সম্ভব, এই দমকল ফমকল এগুলো এসে টেসে কোনোভাবে কিন্তু ওনার স্ত্রীকে ওখান থেকে উদ্ধার করা হয় এবং অনেক পরে ওনার জ্ঞান ফেরে উনি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। স্বাভাবিক ব্যাপার এটা, যে বাঁচার আশা ত্যাগ করে দিয়েছে, যে আচমকা এই ঘটনাটা ঘটে গেছে, তো মারাত্মক একটা ঘটনা। ওনার সুস্থ হতে অনেক সময় লাগে।
এরপরেই উনি কিন্তু বলতে থাকেন যে আমি ইন্ডিয়াতে যাবো, আমি আমার বাবার কাছে যাবো, সমানে উনি কিন্তু বলতে থাকেন। তখন এই ভদ্রলোক বলেন যে কেন তুমি হঠাৎ করে এরকমভাবে কলকাতা ফিরতে মানে ইন্ডিয়াতে ফিরতে চাইছো, কি ব্যাপার তোমার? বলে না না, আমি কোনো কথা শুনবো না, আমি এখন যখন সুস্থ আছি বাবার কাছে ফিরবো। আর ওনার বাবা মাকে কিন্তু কিছু জানানো হয়নি। এবার ভদ্রলোক ভয় পেয়ে যান। উনি বলেন যে তাহলে কি আমাদের এই শেষ দেখা, তাহলে কি তুমি আর ফিরবে না, তুমি কি আমায় ভুল বুঝলে? বললো না না, আমি তোমাকে ভুল বুঝিনি, আবার আমার সাথে তোমার কোনো রকম, এটা তো হতেই পারে, এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু আমার বাবার কাছে যাওয়াটা খুব জরুরি, কারণ সেদিনের যে এক্সপিরিয়েন্স সেটা তো আমি বাবা মাকে, তুমিও জানাইনি আমিও জানাইনি, তাদের বয়স হয়েছে তারা ভয় পেয়ে যাবেন বলে, কিন্তু কিছু কথা আমার বাবাকে বলার আছে। তো যাই হোক, ওই মেয়েটি তো একাই বাবা মার কাছে চলে আসে এবং বাবাকে তখন বাবা মাকে পুরো ব্যাপারটা বলে। শুনে তো বাবা মা তো হাউমাউ করে কাঁদছে, একমাত্র সন্তান, তার এরকম একটা বিপদ হয়েছে, এরা কিছু জানতও না কিছু না। তো যাই হোক, তারাই মানে এই কথা শোনার পর তারাই অসুস্থ হয়ে পড়ে ধরতে গেলে। তারপরে ওই মেয়েটি তখন বলে যে বাবা, আমি যখন নিচে আমার শরীরটা চলে যাচ্ছে, আমি বুঝতে পারছি নিচে নামছি, আমার কিন্তু চোখ বন্ধ। হঠাৎ করে আমার মনে হলো আমার পিঠের দিক থেকে কেউ একটা চাপ দিয়ে দিয়ে আমাকে একটা গাছের ওপর তুলে দিল এবং বলল, তোমার বাবাকে বলো আমি গোপাল। এই কথাটা বলে গেছে। কেউ একটা আমায় তুলে দিল এবং তোমায় বলতে বলল, তোমার বাবাকে কিন্তু বলো মা আমি গোপাল, আর কিন্তু আমি কিচ্ছু জানি না। তো ওই ভদ্রলোক বললেন যে আমি যে এত ভালোবাসতাম ওকে, গোপালকে, আমার পরিবার ওর জন্য এত ওর প্রয়োজন মিটিয়েছে, বা ওর বাবা মার কি দরকার না দরকার সময় সময় এসে বলতো, জানো তো আমার মাকে, জানো তো কাকিমা আমাদের বাড়িতে আজ 2 দিন রান্না হয়নি। ওর মা যাতে খারাপ না ভাবে, টাকা পয়সা না দিয়ে কিছুটা চাল কিছুটা আলু নিয়ে ওর মার কাছে গিয়ে গল্প করতে করতে দিয়ে আসতো। বলল এই যে কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতার কারণেই বলুন আর যে কারণে ভালোবাসার কারণেই বলুন, ও কিন্তু ওর দায়িত্ব ভোলেনি, যে ও ভোলেনি বা কর্তব্য ভোলেনি, ও কোনো না কোনো উপায়ে এসে কিন্তু এই উপকারটা আমার মেয়ের জন্য করে গেল। তা আজকের ঘটনাটা এই পর্যন্তই ছিল। যে বললাম, ওই ভদ্রলোক বললেন যে প্রথমটা হচ্ছে গড়াপেটা একটা ঘটনা, যেটা 2 বন্ধুর খুব ঘনিষ্ঠতা এবং একজনের বিয়োগ ব্যথা। কিন্তু পরের যে ঘটনাটা, এত বছর বাদে ও কিন্তু এসে জানান দিয়ে গেল ও সবসময় আমাদের সাথে রয়েছে। আচ্ছা, ঘটনাটি কিন্তু শেয়ার করেছেন আমার এক সাবস্ক্রাইবার দাদা ভাই। উনি নাম প্রকাশে অনিচ্ছুক পুরোপুরি। আর উনি বলেছেন যে আপনি তো সবসময় বলেন যে আপনার স্টক একদম নেই, তাই ভাবছিলাম যে বলবো কি বলবো না। তো আমার গিন্নির চাপাচাপিতেই কিন্তু আমি ঘটনাটা আপনার কাছে শেয়ার করলাম। তো উনি ওনার নাম, উনি কোথায় চাকরি করেন, উনি কোথায় থাকেন এখন, এসব কিচ্ছু বলেননি। উনি ওনার বয়সের কথা বলেছেন আর এই সমস্ত পুরো ঘটনাটি আমাদের সামনে তুলে ধরেছেন। তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। হ্যাঁ, তাহলে ওই দাদা ভাইও উনি বললেন, মানে উনি কমেন্ট করেন। তো উনি বলছেন যে এবার আমি কোনো কমেন্ট করব না, এবার কি কমেন্ট আসলো সেটার অপেক্ষায় রইলাম। হ্যাঁ, তো একদম একটা সত্যি ঘটনা, নির্ভেজাল একটা সত্যি ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। আর বন্ধুরা, এইভাবে যেভাবে দাদাভাই এই ঘটনাটা দিয়ে আজকে আমার আসার পথটা তৈরি করলেন, এইভাবে আপনাদের স্টকে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু যদি চান যে এখানে মানে বলা হোক, তাহলে একটু আমাকে নক করবেন প্লিজ। আর কি বলবো, আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের কাছে আমার আবদার যে যদি ভিডিও ভালো লাগে একটু ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে ছড়িয়ে দেবেন প্লিজ। আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন।
এবং অবশ্যই কিন্তু বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশান জলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। নমস্কার।